আমরা আমাদের আলোচনার যে বিষয়, আসলে প্রতি বছরই একই বিষয়েই আমরা আলোচনা করি। তার একটা বিশেষ কারণ যেটা আমি প্রতিদিনই আলোচনার শুরুতে বলবার চেষ্টা করছি, আজকেও একটু বলি। সেটা হচ্ছে বক্তা হিসেবে এখানে যারা থাকেন মানে বা তাদের এক্সপিরিয়েন্সের কথা বলেন, সেটা আমাদের দল গোবরডাঙ্গা নকশা, আমরা তো একটা এটা তো একটা থিয়েটার ইনস্টিটিউশন, মানে এখানে অনেক থিয়েটারের ছাত্রছাত্রীরা তারা থাকে, তারা শোনে, তারা প্রায় সর্বক্ষণের থিয়েটার কর্মী হয়ে উঠতে চেষ্টা করছে। তো এখানে যারা বলে তাদের এক্সপিরিয়েন্সটা, তাদের যে জার্নি, সেটা সেই ছাত্রছাত্রী যারা কাজ করছে তাদের কাছে একটা পাঠ্যের মতন হয় আর কি। তারা শুনে নিজের মতন করে তারা সেই এক্সপিরিয়েন্সটা তাদের কাজে লাগে, ভবিষ্যতে কাজে লাগে, এটা একটা ভেবে করা আর কি। তো উপস্থিত আছে পার্থ প্রতিম পাল। আমি আর প্রথমে একটু বেসিক জায়গা থেকেই যাই, যে পার্থদার জার্নিটা একটু শুনি, মানে মাই জার্নি মাই থিয়েটারে পার্থদার জার্নিটা, সেটা একটু পার্থদা বলো, শুনি। নমস্কার, উপস্থিত সকলকে আমার প্রণাম। আর আয়োজক সংস্থা গোবরডাঙ্গা নকশা আমার বহুদিনের পরিচিত একটি সংস্থা। এই সংস্থার প্রত্যেকের সঙ্গে আমার খুব গভীর সম্পর্ক। আমি যে কাজটা করি আপনারা অনেকেই জানেন বা জানেন না, সেটা পুতুল নাটক। পুতুল নাটক পর্দার পেছন থেকে আপনারা সবাই জানেন, পুতুল নাটকের যারা সঞ্চালনা করে তাদের দেখা যায় না, সাধারণত দেখা যায় না। তো এইভাবে মাইক্রোফোন হাতে দর্শকের সামনে বলার অভ্যেস আমার একদম নেই। এরকমভাবে প্রথম বোধহয় আজকে এরকম কোনো সেমিনারে বলছি আর কি, বলতে হচ্ছে আমাকে। হাসিদা খানিকটা জোর করে ঠেলে দিয়েছে। যাই হোক, প্রথম নীলাদ্রি যেমন বললেন জার্নি, হ্যাঁ ঠিকই, অনেকটা বছর পেরিয়ে গেল, প্রায় 36-37 বছর পুতুল নাটকের চর্চা করছি। প্রথম যখন শুরু করি, আমার প্রথম গুরু শ্রী স্বপন রায় বর্ধমানে ছিলেন, বর্ধমান মেডিকেল কলেজের আর্টিস্ট ডিপার্টমেন্টের হেড ছিলেন। তিনি স্বর্গীয় সুরেশ দত্তের ছাত্র ছিলেন। সুরেশ দার কাছ থেকে তিনি বর্ধমানে প্রথম পুতুল নাটকের একটি দল তৈরি করেছিলেন। তিনি আমার প্রথম গুরু এবং সেই দলেই আমার প্রথম শিক্ষা। তো 1988 সালে ওনার দল বর্ধমান পাপেট থিয়েটার অ্যান্ড কালচারাল সেন্টার শুরু হয়েছিল। তো সেই প্রথম যখন দেখেছিলাম, মানে প্রথমে বলি কিভাবে এলাম এখানে আর কি। আমার ওই থিয়েটার নাটক ছোটদের নিয়ে কাজ করার এটা একটা অভ্যেস ছিল, পাড়াতে যেমন আগে হতো বিভিন্নভাবে, সেরকম একটি পাড়ায়, আমাদের পাড়ায় একটি দল ছিল, সেখানে ওই ছোটদের ওই পিটি নাচ গান হতো, তার সঙ্গে একটি নাটকও হতো। তো বর্ধমানে শিশু মেলা বলে একটি মেলা খুব হতো তখন, খুব নামকরা মেলা, ছোটদের নিয়েই কাজ হতো মূলত সেই মেলায়। সে মেলায় আমাদের সেই রকম দলের একটি নাটক ছিল। সেই নাটক দেখতে শিশু মেলা প্রাঙ্গণে হাজির হয়েছিলাম কোনো এক সন্ধ্যায়। সেখানে গিয়ে দেখি বর্ধমান পাপেট থিয়েটার অ্যান্ড কালচারাল সেন্টারের একটি আলাদা মঞ্চ হয়েছে পুতুল নাটকের, সেখানে পুতুল নাটক দেখানো হচ্ছে। খুব ইন্টারেস্টিং জিনিস, পুতুল নাটক তার আগে সেভাবে দেখিনি। তো নজর চলে গেলে ওই দিকেই। সে রাত্রে দেখে বাড়ি ফিরলাম, পরের দিন আবার ঢুকে গেলাম, আবার সেই মেলায় গেলাম, ইন্টারেস্ট পুতুল নাটকটা দেখার। এবার আর পুতুল নাটকটা দেখার না, তো পেছনে কি হচ্ছে সেটা দেখার। তো সেটা দেখতে গিয়ে ওনাদের জিনিসপত্র যেখানে রাখা ছিল একটি ঘরে, স্কুলেরই একটি ঘরে, সেই মেলার একটি স্কুলে হয়েছিল, স্কুলের একটি ঘরে, সেখানে ঢুকে পড়েছি কাউকে না পেয়ে। তখন দেখছি একজন ভদ্রলোক, মাঝবয়সী, ধুতি পাঞ্জাবি পরা, কালো দাড়ি, খুব গম্ভীর একজন ভদ্রলোক। এই কী হচ্ছে ওখানে, আমাকে বললেন। তো তিনি আমার আর এক গুরু, তার নাম ক্ষীরোদ বিহারী ঘোষ। তিনি আছেন, তিনিও বর্ধমান মেডিকেল কলেজের আর্টিস্ট ছিলেন। বর্ধমান মেডিকেল কলেজের আর্টিস্ট ডিপার্টমেন্ট থাকে একটা, যে ডিপার্টমেন্টে আগে, এখন তো কম্পিউটার এসছে, আগে কম্পিউটার ছিল না, তখন অ্যানাটমির যেসব জিনিসপত্র সেগুলো ড্রয়িং করার জন্য আর্টিস্ট ডিপার্টমেন্ট থাকতো সমস্ত মেডিকেল কলেজে। সেই মেডিকেল কলেজেই থ্যাংক ইউ
উৎসাহ দেওয়ার জন্য, আমাকে দীপাদি উৎসাহ দিচ্ছে। যাই হোক, সেখান থেকে শুরু। তারপরে স্বপন রায় ছবি আঁকা শেখাতেন, তো আমার টার্গেট ছিল কিভাবে ওনার দলে পুতুল নাটক শেখা যায়। খোঁজ খবর নিয়ে জানলাম উনি কোথায় থাকেন এবং উনি কবে ছবি আঁকাটা শেখান। ওনার কাছে আমার এই বান্ধবীর মাধ্যমে ওনার কাছে ছবি আঁকা শিখতে ঢুকলাম। কিছুদিন, বছরখানেক ছবি আঁকার পরে ওনাকে একদিন সাহস হলো বলার যে আপনার তো পুতুল নাটক করেন আপনারা, তো ওখানে কি যাওয়া যায়? তো উনি বললেন হ্যাঁ এসো। সেই আমার শুরু ওনার সঙ্গে। সেটা ওই 90 বা 91 এরকম হবে। তারপরে দীর্ঘ যাত্রা ওনার সঙ্গে, 10 বছর ওনার সঙ্গে বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন জায়গায় পুতুল নাটকের শো করেছি, অনেক কিছু শিখেছি। সুরেশ দত্তের সঙ্গে পরিচয় হয়েছে, আরও অনেকের সঙ্গে পরিচয় হয়েছে। তারপরে যেমন হয় আর কি, প্রয়োজন হয়েছে নিজের দল করার। এটা বলেই ফেলি এখানে, উনি হঠাৎ, যেমন ছোটবেলায় পাখির মা লালন পালন করেন না, একটা সময় পরে দূরে একটা গাছে নিয়ে গিয়ে বসিয়ে দেন, দিয়ে মা চলে আসেন, এবার উঠতে বলেন বাচ্চাটাকে। উনিও ঠিক বোধহয় সেরকমই করেছিলেন আমাকে। নিজের দল 2000 সালে বর্ধমান দি পাপেটিয়ার্স তৈরি হলো। তারপরে যাত্রা শুরু হলো। 7 জন মিলে আমরা বর্ধমান দি পাপেটিয়ার্স দলটা শুরু করেছিলাম। এখন আমাদের ছোট বড় মিলিয়ে প্রায় 35-40 জন মেম্বার। 3টে লেয়ারে আমাদের গ্রুপ মেম্বার আছে। একদম ছোট 10-12 বছরের একটা গ্রুপ, তারপরে 20-25 বছর পর্যন্ত একটা গ্রুপ, তার উপরে আর একটা গ্রুপ। প্রত্যেকটা গ্রুপই পারফরমেন্স করে বিভিন্ন জায়গায় এবং পুতুল নাটক শেখে। এইভাবে দল তৈরি হলো। এবছর 2025-এ দলের 25 বছর হলো, দলটাও 25 বছর চলে গেল। তো এইভাবে দল যখন চলছে একটা করে পুতুল নাটক তৈরি করছি, মনে হলো যে উৎসব করতে হবে। 2014 সালে প্রথম পুতুল খেলা নাম দিয়ে আমরা প্রথম জাতীয় পুতুল নাটক উৎসব বর্ধমানে প্রথম করলাম। সেখানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন দল এসেছিল। 3 দিনের এই উৎসবটা হয়েছিল। তারপর পরপর চলতে থাকে। আমরা লাস্ট এবছর মার্চ মাসে আর কি, 2025-এর মার্চে আমরা আন্তর্জাতিক পুতুল নাটক উৎসব বর্ধমানে প্রথম করি এবং সেখানে বিদেশ থেকে বিভিন্ন দল এসেছিলেন তারা। এবং যেটা হয়েছে, বর্ধমান শহরে যারা দেখেছেন তারা জানেন, বর্ধমান শহরে কিন্তু পুতুল নাটকের একটা দর্শক তৈরি হয়েছে। অদ্ভুতভাবে আমরা দীর্ঘদিন বিভিন্ন জায়গায় কাজ করে এই দর্শকটা তৈরি করেছি। আপনারা শুনলে আপনাদের ভালো লাগবে। আমরা বর্ধমানের সবচেয়ে বড় যে অডিটোরিয়াম, সেটা সংস্কৃতি লোকমঞ্চ। সেখানে 1400 সিটের ক্যাপাসিটি আছে, কিন্তু পুতুল নাটক করতে গেলে তো ব্যালকনি নেওয়া যায় না, নিচটা শুধু নিচেটা আমরা ব্যবহার করেছিলাম। 800 সিট ছিল। তো 3 দিনের ফেস্টিভ্যালে হাউসফুল থাকতো প্রতিদিন, এবং সকাল 10টা থেকে টিকিট দেওয়া হতো, বিকেল 4-4:30-এর মধ্যে টিকিট শেষ হয়ে যেত প্রতিদিন। তেমন এই দর্শকটা বর্ধমানে তৈরি হয়েছে পুতুল নাটকের। এরপরে ওই দল তৈরি করার পরে 2010-12 পর্যন্ত আমি নিজেই যেমন যেটুকু জেনেছিলাম, আমরা বেঙ্গলের মধ্যে ছিলাম। 2013 সালে প্রথম আমি বাইরে যাই। একজন অনুরূপা রায় বলে দিল্লিতে একজন আছেন, তার কাছে প্রথম ইন্টার্নশিপ করতে যাই পাপেট্রি নিয়ে আর কি। প্রথম তার খবর পাই কিভাবে বাইরে কিভাবে পাপেট হচ্ছে, পুতুল নাটক হচ্ছে। আমরা তো প্রসিনিয়াম নিয়ে করি, এতদিন করে এসেছি। তো সেখানে প্রথম যাই। সেখানে গিয়ে আমার প্রথম আমি বুঝতে পাই অ্যাকচুয়ালি পুতুল নাটকটা কীভাবে করা উচিত, এটা কেন করা উচিত, এগুলো আস্তে আস্তে এই বোধগুলো আমার মধ্যে আসে আস্তে আস্তে। তারপরে পৃথিবীর একজন অন্যতম পাপেটিয়ার দাদি পদমজি, তার সঙ্গে দীর্ঘদিন কাজ করি। জার্মানির হিলিয়াস থিয়েটারের বাবরা কলিগের সঙ্গে একটা দীর্ঘ 20-25 দিনের একটা ওয়ার্কশপ করি। ট্র্যাডিশনাল কর্ণাটকের ট্র্যাডিশনাল পাপেটিয়ার গুন্ডু রাজুজি, তার সঙ্গে একটা দীর্ঘ 1 মাসের একটা ওয়ার্কশপ, তার সঙ্গে কাজ করি। লেদার পাপেট শিখি, কীভাবে একদম চামড়া লেদার প্রসেসিং থেকে একদম পাপেট তৈরি করা, সেটাকে ম্যানিপুলেশন করা কীভাবে হয়। হ্যাঁ, এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গার প্রভিন্সের পাপেট, কী পাপেট আছে, তাদেরকে কী বলে, কিভাবে সেগুলো তৈরি হয়, এইগুলো আস্তে আস্তে শিখতে শুরু করি।
এবং একটা সময় পরে মনে হয় যে একটা জেনারেশন যদি তৈরি না হয়, নিজেই কাজ করে যাচ্ছে এতদিন, অন্য কেউ যদি না আসে তাহলে দলটা কিভাবে চলবে। কারণ 2017 সালে আমার প্রথম গুরু স্বপন রায় তিনি পরলোক গমন করেন, দলটা বন্ধ হয়ে যায়। তার আগে থেকে যদিও শুরু করেছি আমি একটা ছোটদের একটা পুতুল নাটকের একটা স্কুলিংয়ের মতো একটা শুরু করেছিলাম আমার স্টুডিওতেই, সেটা চলতে থাকে। তো সেটা জোরদার হয় আরও 2017 পর থেকে, যখন একটা দল বন্ধ হয়ে যায়। এতদিনের একটা জার্নি একটা দলটা হঠাৎ বন্ধ হয়ে গেল, দলটা কেউ নেই। তো নেক্সট জেনারেশনকে যদি তৈরি না করি, পরে দলটা কে চালাবে? সেই জন্য তারপর থেকে আমি খুব মানে লেগে পড়ি এটার পিছনে, একটার পর একটা গ্রুপ, এবং অন্যকে দিয়ে পরিচালনা করা পুতুল নাটকের। আমার গ্রুপে যারা একটু প্রমিসিং, যারা কাজ করতে চাইছে, তাদেরকে ঠেলে দেওয়া, দিয়ে তাদেরকে বলা যে তুমি এটার পরিচালনা করো, তাকে হেল্প করা, এইটা করতে থাকি। এবং ভারতবর্ষের বিভিন্ন প্রভিন্সের পুতুল নাটকের সঙ্গে তাদের পরিচয় ঘটানো, কোথায় কীভাবে কাজ হচ্ছে না হচ্ছে, না দেখলে তো কিছু শেখা যায় না। যেমন এই নকশায় দীর্ঘদিন এসে এসে আমি অনেক কিছু শিখেছি এখান থেকে, শুনলে আপনারা খুশি হবেন। এটা বলবই যে এর থেকে ছোট, অনেক ছোট আকারে বাড়ির ওপরে একটা আমি স্পেস বানিয়েছি। সেখানে অলরেডি পুতুল নাটক হচ্ছে, আমরা তো করছি, এবং বর্ধমানের অন্যান্য দল তারাও নাটক করছে এসে। তো এটা আমার কাছে খুব ভালো লাগার বিষয় যে আমি একটা আস্তানা করতে পেরেছি। কারণ আমি দেখেছি, আমরা যখন আগে রিহার্সাল করতাম ছাদের ওপর রিহার্সাল করতাম। শীতকালে আমার মেয়ে এখানে এসছে, তন্দ্রা এসছে, ওরা একটা কাজ করছিল, ওদের দিল্লিতে কাজটা নিয়ে যাওয়ার কথা ছিল আর কি। তো শীতের কুয়াশার মধ্যে রাত্রি 10টা অবধি ওরা ওখানে রিহার্সাল করে যাচ্ছে, হিম পড়ছে, ভীষণ কষ্ট। আমি মানে তখনই প্ল্যান করেছিলাম যে যেমন করে হোক এটাকে খুব তাড়াতাড়ি আমাদের করতে হবে, তা নাহলে আস্তানা না হলে কাজ করা যাবে না। আর আপনারা জানেন পুতুল নাটক করতে গেলে অনেক জিনিসপত্রের দরকার হয়, প্রচুর প্রপসের দরকার হয়, সেগুলো রাখা, সেগুলো ঠিকমতো মেনটেন না করলে হয় না। তো এইভাবে চলতে থাকে। এখন আমি আমার বলতে খুব ভালো লাগছে, আমার দলে 4 থেকে 5 জন ডিরেক্টর আছে, তারা তাদের আলাদা আলাদা প্রয়োজন আছে। আজকে যে দুটো পুতুল নাটক হবে এখানে, সেটার একটাও আমার পরিচালনা নয়, ওদের পরিচালনা, আপনারা দেখবেন। এবং ওরা ভারতবর্ষের যারা পুতুল নাটক করে অন্তত তারা সবাই কম বেশি ওদেরকে চেনে এখন। এটা আমার কাছে খুব ভালো লাগার বিষয়। আগামী দিনে আশা করি আমার কাছে যারা ছোটদের একটা গ্রুপ আছে প্রায় 20-25 জনের, তাদের থেকেও নতুন পরিচালক উঠে আসবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এই জার্নি আর কি, খুব ছোট্ট জার্নি আমার, আর কি বলবো এটা নিয়ে। না না, এর মধ্যেই অনেক কিছু শেখার আছে। আমি তুমি বললে পার্থদা যে ওই তুমি ওয়ার্কশপের কথাগুলো বলছিলে, কোথায় কোথায় তুমি কাজ করেছো জার্মানি বা বিভিন্ন মানুষের সঙ্গে। তুমি মানে এই মুহূর্তে মানে পুতুল নাটকে আর কি, মানে পশ্চিমবঙ্গ তো বটেই, টোটাল ভারতবর্ষের চিত্রটা ঠিক কেমন, মানে সেখানে কাজকর্ম কেমন হচ্ছে বা পুতুল নাটক নিয়ে এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে, সেগুলো একটু একটু বলো একটু। আপনারা সবাই অনেকেই ম্যাক্সিমামই থিয়েটারের লোক, আপনারা জানেন থিয়েটার খুব আঞ্চলিক হয়, এটা জানেন তো? থিয়েটার আঞ্চলিক, ওই যে বললেন না একটা কথা যে খুব আধুনিক পুতুল নাটক, মানে সব জায়গায় সব পারফরমেন্স কিন্তু গ্রহণযোগ্যতা পায় না। এটা আমার মনে আছে, আমারও ব্যক্তিগত অভিজ্ঞতা। আসানসোলে কোনো একটি ক্লাবে আমরা, এটা উদাহরণটা দিতেই হচ্ছে, আসানসোলে কোনো একটি ক্লাবে আমরা পুতুল নাটক পরপর কয়েকবার করে এসেছি। এবার পুতুল নাটক মানে কি? পুতুল নাটক মানে কাপড় একটা লাগানো থাকবে, কালো কাপড়, তার ওখানে 10-15টা পুতুল থাকবে, একটা গল্প থাকবে। তো এই ধরনের দেখতে তারা অভ্যস্ত আর কি। 2-3 বছর ধরে আমরা গিয়ে করে এসেছি। তারপর পরে আমি যখন ওই বললাম 2013 সালের পর আমি বাইরে গিয়ে কাজটা করতে শুরু করি এবং একটু অন্যরকম, আমরা যেটা করছি সেটা থেকে বেরিয়ে অন্যরকম করি। আমি প্রথম কাজ করেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ। এটা নন ভার্বাল স্টোরি ছিল, কোনো ডায়লগ ছিল না, গোটা এটা কবিতা। আপনারা জানেন বীরপুরুষ একটা কবিতা, সেটাকে গল্পের আকারে নিয়ে আসা আর কি, ভিজুয়াল করা গোটাটাকে। একটাই পুতুল সেখানে, বীরপুরুষ একটাই পুতুল আর তার মা, এই দুটো পুতুল। তো আমরা যখন পারফরমেন্সটা সেখানে গিয়ে সেই ক্লাবে করলাম, প্রচুর দর্শক,
দর্শক দেখলো, দর্শকের মতো ফিডব্যাক দিল, কিন্তু অর্গানাইজার যারা তারা বললো পার্থ এবার ঠিক জমলো না, এই একটা পুতুল, হ্যাঁ তো দুটো পুতুল নিয়ে আপনারা মাত্র এসছেন, হ্যাঁ আমি বললাম কেন গল্পটা কেমন লাগলো আপনাদের? না মানে ঠিক আছে, অন্যান্যবার যেমন করেছেন সেরকম হলো না। তার মানে কি ওখানকার দর্শক একটা ওই রকমই চায়, তারা যে দেখে যেটা অভ্যস্ত হয়ে গেছে, তা বলে কি না এবার আমার কথা হচ্ছে তা বলে কি আমি আধুনিক অন্য কিছু ট্রাই করব না, করব। এবার তাকে যদি সেকেন্ড টাইম আবার ওরকম দেখায়, থার্ড টাইম আবার ওরকম, তখন কিন্তু সে সেটাতে আস্তে আস্তে অভ্যস্ত হবে। তো সেই রকম আধুনিক পুতুল নাটক বিদেশে তো প্রচুর হচ্ছে, কিন্তু সেইটা আমাদের দেশে এক্ষুনি কতটা গ্রহণযোগ্য হবে, আস্তে আস্তে হয়তো হবে, করতে করতে মানুষ যখন দেখবে আস্তে আস্তে নিশ্চয়ই হবে, এটাই আমার ধারণা। আর দীপাদি একটা কথা বললেন যে কত ধরনের পুতুল নাটক আছে, অনেক পুতুল নাটক অনেক ধরনের আছে, আলাদা আলাদা লেদার, সাউথে লেদার পাপেট আছে, স্ট্রিং পাপেট আছে, গ্লাভ পাপেট আছে। আমাদের মূলত তো 4 ধরনের পাপেট, ওটাকে ভেঙে ভেঙেই বিভিন্ন রকম করা, রড, গ্লাভ, স্ট্রিং আর শ্যাডো। হ্যাঁ, শ্যাডো কর্ণাটকে শ্যাডো পাপেট আছে, আমাদের এখানে আছে, তামিলনাড়ুতে আছে, আমাদের অন্ধ্রে আছে, তারপরে আমাদের উড়িষ্যায় আছে, রাবণ ছায়া আছে, উড়িষ্যায় শ্যাডো পাপেট, এরকম আছে, বিভিন্ন রকম পাপেট আছে। এই 4 রকমই ভাগ করে গোটা ভারতবর্ষে আছে বিভিন্ন জায়গায়। কিন্তু সবাই একটা সেমিনারে গেছিলাম কলকাতায়, আমার মনে পড়ে কয়েক বছর আগে, 4-5 বছর আগে। সেখানে আমাদের বেঙ্গলের 3টে ট্র্যাডিশনাল পাপেট আছে, আপনারা সবাই জানেন, বহু পুরনো। একটা বেনি পুতুল গ্লাভ পাপেট, একটা ডাঙের পুতুল রড পাপেট, এবং একটি স্ট্রিং তারের পুতুল আমাদের নদিয়ার। তো নদিয়ার একজন পাপেটিয়ার সে বলছিল পুজো মানে অক্টোবর থেকে জানুয়ারি মাসের এন্ডে হচ্ছিল ওই সেমিনারটা। তো উনি বললেন যে আমরা এই সময়কালে 60টা শো করেছি, 60 শো, কিন্তু আমরা 2 থেকে 4টে বা 6টা করেছি। তার মানে কি উনি যে ধরনের উনি স্ট্রিং পাপেট নাচান, ওনার একটা আলাদা জায়গা আছে যেখানে উনি করেন। ওই বললাম কথাটা, থিয়েটার এই ধরনের যেগুলো যাই হোক সেটা খুব আঞ্চলিক, ওনাদের একটা গ্রামীণ মেলা এখানে ওখানে, কিন্তু ওই তারের পুতুলের একটা প্রচলন আছে এবং দর্শক সেটাকে চায়, গ্রহণ করে। কিন্তু ওই তারের পুতুলই বা ওই ধরনেরই লেদার পাপেট বর্ধমানে আমরা তো এত বছর ধরে ফেস্টিভ্যাল করছি, সেখানে নিয়ে গেছি, সেখানকার দর্শক কিন্তু দেখছে, কিন্তু অতটা গ্রহণযোগ্যতা পাচ্ছে না। হয় ভাষার প্রবলেম হচ্ছে, অন্য প্রভিন্স থেকে যখন আসছে ভাষা কমিউনিকেট করতে পারছে না, বা কিছু একটা হবে, যে তারা যে কন্টেম্পোরারি দেখে দেখে যে অভ্যাসটা হয়ে গেছে তাদের, তা বলে কি আমি কখনো সেটা সেখানে নিয়ে এসে পরিবেশন করাবো না, করাবো, ধীরে ধীরে মানুষ ওটাকেও বুঝবে, বোঝার দরকার আছে যে আমাদের কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটাও জানার দরকার আছে। এই না সব জানা, আমি জানি, নকশায় সব কিছু হয়, এখানে সব কিছু হয়, এখানকার দর্শক অনেক কিছু জানে, মানে এটাই আমার থেকে বেশি জানে, আমি জানি। না এটা এবং এখানে বহু পাপেটিয়ার এসছেন, আমি জানি, সেই সেমিনার আমি দেখেছি, সেগুলো নকশার আর্কাইভে আছে, তারা বিস্তারিত এসব সম্বন্ধে বলেছেন। সুতরাং আমাকে আবার 2বার করে বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। না আসলে পার্থদার একটা পারফরমেন্স আছে, ফলে একটু আগেই পার্থদাকে ছেড়ে দিতে হবে, মানে আমরা আর হয়তো মিনিট 15-20 চালাতে পারবো। আমার আরেকটা জাস্ট নিজের জানবার আছে, সে তারপরে আমি একটু যারা এখানে বসে আছেন তাদের কাছে একটু যেতে চাইবো, যে যদি কোনো প্রশ্ন তাদের থাকে একটু করবেন, নাহলে আমরা মোটামুটি ওই 8 মিনিট 15-20-র মধ্যে শেষ করবো এটাকে। তো তুমি পার্থদা, তুমি ওই প্রসন্নজির স্পেসটা নিয়ে একটু বলো, ওখানে তুমি কাজ ঘুরে এলে আর কি, মানে সেটা একটুখানি, এটাই অভিজ্ঞতাটা একটু শেয়ার করো। খুবই ভালো স্পেস ওটা, আমি বলছিলাম আশিস আগে কালকে রাত্রে এসেই, ছোট কিন্তু সব রকম কিছু আছে স্পেসটার মধ্যে। 800 থেকে 100 অডিয়েন্স বসতে পারবে, এবং স্পেসটার মধ্যে না ভাইবস আছে একটা, এবং কোথা থেকে আসছে কীভাবে আসছে আমি জানি না, আসলে সেটা আসে মনে হয় যারা সেটাকে পরিচালনা করে তাদের কাছ থেকেই আসে মনে হয়। মানে ওখানে যারা পরিচালনা করছেন, ওখানকার যারা মেম্বার আছেন, তাদের চলা ফেরা, হ্যাঁ তাদের, সকালবেলা যেমন আমরা ইউথ হোস্টেলে ছিলাম, মাইসোরের ইউথ হোস্টেলে, ওখান থেকে ঠিক 9টার সময় আমাদের গাড়ি পাঠাতো স্পেসটায় নিয়ে যাওয়ার জন্য, ওখানে ব্রেকফাস্ট হতো। তো 9টায় ব্রেকফাস্ট, ওই 9টার সময় আমরা 9:15-20 বা 9:30টার মধ্যে স্পেসে ঢুকলেই দেখতে পেতাম কয়েকজন মিসেস স্পেসটা ঝাড় দিচ্ছে, পরিষ্কার করছে।
তারপরে খানিকক্ষণ পরে ব্রেকফাস্টটা চলে এলো, ব্রেকফাস্টটা সাজানো আছে এক জায়গায়, খুব নিট অ্যান্ড ক্লিন, সব জায়গায় গোটাটা পরিষ্কার। এই ভাইবসটা না আসছে। তুমি যে পারফরমেন্স করতে যাবে না, সারাদিনে যে তুমি ওখানে থাকবে, মুভ করবে, একটা অন্যের ভাইবসটা তোমার মধ্যে চলে আসে অদ্ভুতভাবে। একটা শান্ত আস্তে কথা বলছে সবাই, হ্যাঁ, প্রপার জিনিসটা প্রপার জায়গায় রাখা আছে, যা চাইছি যেটা চাইছি সেটা দিয়ে দিচ্ছে একজন, হ্যাঁ, খুবই সুন্দর। ছোট নাটকই হবে এখানে, খুব বড় নাটক হয়তো হবে না, হ্যাঁ, কিন্তু দারুণ, স্পেসটা দারুণ। একটি স্কুলের বাউন্ডারির ভেতরেই স্পেসটা, শুনেছি ওই বিল্ডিংটা, বলছিলেন উনি, বিল্ডিংটা কন্ডেম অবস্থায় ছিল, ওনারা ওখান থেকে নিয়েছেন স্কুলের কাছে পারমিশন নিয়ে, তো নিয়ে ওনারা রিনোভেট করে ওটাকে ওইভাবে স্পেসটাকে বানিয়েছেন। এখানে রেগুলার একটা স্যাটারডে একটা ওয়ার্কশপ হয়, ছোটদের মাঝে মাঝে ছোটদের হয়, মাঝে মাঝে বড়দের নিয়ে হয়, এবং ওখানে যেটা সবচেয়ে ভালো লাগলো, বিভিন্ন স্কুল ইনভলভ, স্কুলের হেডমিস্ট্রেসরা, স্কুলের যারা প্রিন্সিপাল আছেন তারা না, ইন্টারেস্ট তাদের খুব বেশি। এবং এই ফেস্টিভ্যালটা হলো স্কুল ওরিয়েন্টেড, মূলত স্কুলেই। দিনের বেলা আমরা স্কুলে ঘুরে ঘুরে স্কুলের অডিটোরিয়ামে শো করতাম, এবং রাত্রে লাস্ট ডেতে এক পাপেটিয়াররা এসে 6টা বোধহয় পাপেট গ্রুপ ছিল, 2টো করে পাপেট গ্রুপ এক এক দিনে স্পেসে এসে সন্ধেবেলায়, ওটা আলাদা অডিয়েন্স উনি ডাকতেন, তারা এসে ওখানে দেখতো। সুতরাং এই ফরম্যাটটা খুব ভালো। মানে আমরা দেখুন, এখন অনেকে বলে না দর্শক কম আসে, তো থিয়েটার যদি দর্শকের কাছে, দর্শক এলো না তো দর্শকের কাছে পৌঁছোই, আমরা একটা রাস্তা তো খুঁজতে হবে। আমরা স্কুলে গেলাম, বাচ্চারা দেখলো ওখানে, পরে বাচ্চারা প্যারেন্টসদের নিয়ে আসবে, স্পেসে আসবে দেখতে, হ্যাঁ, তো অনেক কিছু শেখার আছে, এটা শিখলাম ওখান থেকে, যে এইভাবে ফেস্টিভ্যালটা করা যায়। কারণ ওই কথা হচ্ছিল আপনার সঙ্গেই তখন, যে যেমন আমি কালকে এসে একটা অবান্তর প্রশ্ন করেছি হাসিসদার দীপাদিকে, যে একইভাবে চলছে এই ফেস্টিভ্যালটা, কখনো লাগছে না তোমাদের? একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে, একটু স্পেসটাকে চেঞ্জ করে, একটু অন্যরকমভাবে ডিজাইন করে যদি করা যায় এটাকে, তাহলে কি ভালো লাগবে আরও বেশি। হ্যাঁ, এটা ভাবার বিষয় কিভাবে হবে, কারণ আমরা তো সবসময় নতুন দেখতে ভালোবাসি। আজকে নীল পড়েছি, কালকে লাল পরবো, পরশুদিন সবুজ পরবো, আমরা যেমন পাল্টে নিচ্ছি, মানুষের মনও তো সেরকম। একটু চেঞ্জ করে করে যদি করা যায় গোটা ব্যাপারটা, তাহলে মনে হয় আরও আকর্ষণ বাড়বে এটার প্রতি। এটা আমার ব্যক্তিগত মতামত আর কি। আমার আর একটা কোশ্চেন আছে, তারপরে আমি একটু যাব আপনাদের কাছে, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। তো সেটা হচ্ছে, আমি একবার পড়েছিলাম, আমি ঠিক মনে করতে পারছি না কোথায় পড়েছিলাম যে যারা অভিনেতা, মানে থিয়েটারের বা যে কোনো মাধ্যমেই হতে পারে, অভিনয় যারা করে, তাদের তো ট্রেনিং সবটাই নিতে হয়, সব কিছুই ইয়ে করতে হয়, বিশেষ করে মঞ্চে যারা গান, তাদের রিদিম সেন্স বা তাদের মুভমেন্ট, ওখানে লেখা ছিল অতি অবশ্যই তাদের পুতুল নাটকের একটা বেসিক ট্রেনিং থাকা উচিত একজন অভিনেতা হতে গেলে। তো তুমি কি এটা বিশ্বাস করো? যদি করো তাহলে সেটা মানে তুমি কিভাবে ভাবো সেটাকে, যে কোনো অভিনেতা যে মঞ্চে অভিনয় করবে তার অবশ্যই পুতুল নাট্যের একটা বেসিক ট্রেনিং তার থাকা উচিত? মানে এই কথাটা তুমি কি মানে তবু আর কি। হ্যাঁ, এটা আমার মনে হয় উনি এই কারণেই বলেছেন, কারণ পুতুল নাটক হচ্ছে, পুতুল নাটক করতে গেলে সমস্ত কিছু শিখতে হয়, অভিনয়টাও শিখতে হয়, অভিনয়, নাচ, গান, হ্যাঁ, তারপরে পুতুল বানানো, যেটা নাটকে প্রপসের কাজ লাগে, তোমাদের মুখোশ বানানো, বানানো, সব কিছু বানানো, মঞ্চ কিভাবে তৈরি হবে, তার ডিজাইন কি হবে, গোটাটাই পুতুল নাটকে লাগে। থিয়েটারেও লাগে অবশ্যই, ওই জন্যই বোধহয় বলেছিলেন যে পুতুল নাটক শেখা উচিত প্রত্যেক থিয়েটার আর্টিস্টের। অ্যাকচুয়ালি একটার সঙ্গে আর একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, কোনোটা ছাড়া নয়। যেমন পুতুল নাটকে গান লাগে, আপনারা দেখেছেন আগেকার ট্র্যাডিশন, আমরা নয় এখন রেকর্ড করে নিচ্ছি ম্যাক্সিমামটা, সুবিধার জন্য অনেক সুবিধা এসছে, হ্যাঁ, এআই চলে এসছে এখন, আমরা ডিজাইন এখন এআইতে করছি, হ্যাঁ, তো সবটার সঙ্গে সবটা জড়িয়ে আছে, তো সবটাই শিখতে হয়, সবটা না শিখলে হয় না। হ্যাঁ, থিয়েটার আর্টিস্টরা যদি পুতুল নাটকের এইসব তৈরি জিনিসপত্র একটু করলে তো ভালো, অবশ্যই পুতুল নাটকে কিছুদিন ট্রেনিং থাকলে ভালো হবে, আরও ভালো হবে। আমি বুঝতে চেষ্টা করছি যে মানে পুতুল নাটক একটা নির্মাণ করতে গেলে তার যে কল্পনার জায়গাটা, হ্যাঁ, তার যে দেখা, মানে
এবং সেটাকে পুতুলের মাধ্যমে বা তার পারফরমেন্সের মাধ্যমে তৈরি করা, তো এটা একটা সাইকোলজিক্যাল প্রসেস, মানে সেই এবার একজন অভিনেতার প্রস্তুতির মধ্যেও তার মন, তার কথা এবং মানে মনটা খুব গুরুত্বপূর্ণ। তো ওই যে একজন পুতুল নাটক, যে পুতুল তৈরি করছে, তারপর সেই পুতুলটা কীভাবে মুভ করবে, তার সাথে আলোটা কীভাবে হবে, এই যে টোটাল প্রসেসটা, এটা একজন অভিনেতার ক্ষেত্রে তার সাইকোলজিকে কতটা এফেক্ট করে, মানে আদৌ করে কি না, বা সেটা কীভাবে করলে এইটা একটু জানতে চাইছি আর কি। মানে বাইরের বিষয়টা তো আছেই, সেটা মানে এইটা মানে আমি কল্পনার জায়গা থেকে ধরতে পারছি, মানে অভিনেতার সাইকোলজি, মানে সে তার মনটাকে কিভাবে এফেক্ট করে। মনটা কিভাবে এফেক্ট করে হ্যাঁ, অভিনেতার? হ্যাঁ, পুতুল নাটকে দেখো, পুতুল নাটকে এলে পুতুল নাটক তো মূলত ডিজাইন কিভাবে হবে বা কিভাবে মুভমেন্ট হবে, গল্পটাকে আমি কীভাবে পরিবেশন করব, হ্যাঁ, এইগুলোর ওপর তো নির্ভর করে। তো এইগুলো গোটাটাই তো ছবি, একটা করে ইমেজ। তো এইগুলোকে ভাবতে গেলে একজন থিয়েটার আর্টিস্টের তো অবশ্যই সে, ওটাও তো একই, কাছাকাছি একই। তাহলে তো সে যদি অভিনয় করার আগে তার নিজের ছবিটা নিজে দেখতে পায়, হ্যাঁ, তাহলে তো তার পক্ষে অভিনয় করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে না? সেই জন্য ওই একই কথা আমার, যে সবটাই শেখা উচিত আমার মনে হয়। যেমন একজন পুতুল নাটক শিল্পীকে গান শেখা উচিত, নাচ শেখা উচিত, অভিনয়টাও শেখা উচিত। কারণ এখন আমরা যে ধরনের পুতুল নাটক করছি এখন, হ্যাঁ, সেটাতে অনেক অংশেই পর্দা থাকছে না, আমরা থিয়েটারের মতো করছি, সামনে এসে করছি, হ্যাঁ, পুরো থিয়েটার। আমাদের নতুন একটা কাজ হয়েছে বাল্মীকিকে নিয়ে, সেটাতে লাইভ ডায়ালগ আছে, অ্যাক্টিং আছে, পাপেট আছে, তো সব কিছু আছে। আশিস দা দেখে এসছে সেটা, তো সবটাই আছে, থিয়েটারই, ওটা একটা থিয়েটার। তো এখন আধুনিক যে কাজ হচ্ছে সব কিছু জড়িয়ে কাজ হচ্ছে। থিয়েটার, এটা থিয়েটার, এটা একটা নাটক, এটা একটা পুতুল নাটক, এইভাবে আলাদা তুমি কিছু করতে পারবে না। তো সবটাই শেখা উচিত সবাইকার। কারণ হ্যাঁ, হয়তো অনেক অর্গানাইজার ঠিকমতো আমাদের রেমুনারেশন দিতে পারে না, বা তাদের সাধ্য থাকে না, ওই জন্য আমরাও কম্প্রোমাইজ করতে পারি না, যেতে পারি না, সেটা আলাদা বিষয়। কিন্তু পুতুল নাটকের কিন্তু আলাদা দর্শক আছে সব জায়গাতে, আমরা যেখানেই যাই সেখানে আলাদা দর্শক আছে। শত্রু কেউ আছে বলে আমার মনে হয় না। কারণ হ্যাঁ, সংখ্যায় অবশ্যই আমরা হয়তো কম আছি একটা থিয়েটার দলের থেকে। গোটা পশ্চিমবঙ্গে ধরলেই পশ্চিমবঙ্গের যে কটা থিয়েটারের দল আছে তার থেকে পুতুল নাটকের দল কম আছে। তার কারণ যদি জানতে চান, আমার মনে হয় খরচাটা, মনে হয় মূলত খরচা এবং স্কিল দুটোই। কারণ দুটোই, পুতুল নাটকে অনেক বেশি খরচা, কারণ প্রতিটি জিনিস কিনতে আমাদের, মানে আপনি আমাদের স্টুডিওগুলো দেখলে বুঝতে পারবেন, এত জিনিসপত্র রাখতে হয় আমাদের অ্যাট এ টাইম, হ্যাঁ, তা সেগুলো বাজার থেকে কিনতে হয়, দিনের দিন বেড়ে যাচ্ছে দর, সেই তুলনায় আমাদের মানে শো করে পয়সা বা ইয়ে করে পয়সা আমাদের আসছে না। সেই জন্য হয়তো প্র্যাকটিসটা কম, নাটকের মতো এত প্র্যাকটিস নেই। নাটকে খরচা নেই বা ইয়ে নেই এটা আমি কোনো সময় বলছি না, নাটকেও নিশ্চয়ই খরচা আছে, কিন্তু তাহলেও পুতুল নাটকের সংখ্যা আমাদের পশ্চিমবঙ্গে অনেক কম। এবং শত্রু কেউ আছে বলে আমার তো মনে হয় না। শো তো আমরা পাচ্ছি, এবং যেখানে হয় সেখানে দর্শক পরিপূর্ণ হয়। শত্রু মনে হয় নিজেদেরই শত্রু, এটাই। আমরা শেষ করছি এই পর্বের অনুষ্ঠানটা, কারণ আরেকটু চালাতেই পারতাম, কিন্তু পার্থদা এবার একটু ওখানে কাজ আছে, পারফরমেন্স আছে, সেখানে একটু ব্যস্ততা থাকবে। তো আমরা এই পর্বের অনুষ্ঠান এখানে শেষ করছি, ঠিক আছে? আমরা 5টায় দেখবো ওখানে দ্য বর্ধমান দ্য পাপেটিয়ার্সের দুটি পুতুল নাটক।